রুমের সাথে সাথে লাইট অন হয়ে গেলে সানি পিছনের দিকে তাকিয়ে ইয়াশকে দেখতে পায়। আপনি? আমার রুমে আমি থাকব না তো কে থাকবে? তুমি থাকবে? ভাই 2 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, এর মধ্যেই এসব। যে তোমাকে পছন্দ করে না শুধু শুধু কেন তার পিছনে পড়ে থাকো তোমরা বলতো? মানে পৃথিবীতে আর কোনো মেয়ে নেই, এই একজনকেই তোমাদের পছন্দ হতে হয়? কত কিছুই তো পছন্দ হয়, কত কিছুই তো নিজের সাধ্যের বাইরে থাকে, তাই বলে কি সেটা সবাই পাওয়ার চেষ্টা, নাকি এই যে তোমার মতো এরকম করে? না মানে? ইয়াশকে দেখে প্রিয়তা বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে ইয়াশের সামনে চলে যায়। ইয়াশ একটানে প্রিয়তার হাতের আর মুখের কাপড়ের বাঁধন খুলে দিতেই প্রিয়তা তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইয়াশের হৃদক্রিয়া বেড়ে যায়, প্রথম ছোঁয়া পেয়ে একটা শিহরণ বয়ে যায় তার শরীরে। তাড়াতাড়ি করে প্রিয়তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ইয়াশ। তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি তাই না? আর শোন, এভাবে কাউকে কখনো জড়িয়ে ধরবি না, অন্তত পুরুষ জাতি থেকে দূরে থাকবি। তুই যা, নিজের রুমে যা, আমি দেখছি বিষয়টা। প্রিয়তা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াশ যদি ঠিক সময়ে না আসতো আজকে, তাহলে কি হতো তার? আজকে যে সব হারিয়ে ফেলত। তো এবার আপনি বলেন কাকে কল দেব এখন আমি? আপনি তো রেপ করার চেষ্টা করেছেন। প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দেন। এরকম কাজ আমি আর কখনো করব না। কখনো করার কথা তো পরের ব্যাপার, তোর সাহস কি করে হলো প্রিয়তার শরীরে হাত দেওয়ার? খুব শখ না তোর ওকে পাওয়ার? কোথায় কোথায় স্পর্শ করেছিস যেন হাতে আর কাঁধে, তাই না? দেখ আমি তোর কি অবস্থা করি আজ। এরপর থেকে প্রিয়তার সাথে কিছু করা তো দূরের কথা, তার দিকে তাকাতেও যেন 2 বার ভাবতে হয়। কথাগুলো বলতে বলতে ইয়াশ সানিকে মারতে শুরু করে। মা আসবো? ইয়াশ: হ্যাঁ আয়, কিছু বলবি? হ্যাঁ বলতাম, বাবা কোথায়? তোর বাবা তো তোর ছোট কাকার ঘরে গেল। কেন, কোনো দরকার ওখানে? হ্যাঁ দরকারই তো। দরকার ছাড়া কি তোর বাবা কোথাও যায় কখনো দেখেছিস সেটা? আচ্ছা এত রাতে কিসের দরকার এখন আবার কেন ওখানে গেল? তোর বিয়ের কথা বলতে গেল। আমার বিয়ের কথা বলতে? আমার বিয়ের কথা বাবা ওখানে কেন বলবে? আমার বিয়ের কথা আমি কেন জানি না? তুই কেন জানবি না? ছোটবেলা থেকেই তো জেনে আসছিস। মানে? আমি তো ছোটবেলায় তোর সাথে প্রিয়তার বিয়ে ঠিক করে রেখেছি। কথাটি শুনেই ইয়াশের মুখে হাসির রেখা দেখা যায়, এ যেন মেঘ না চাইতেন বৃষ্টি। মা, এটা কি প্রিয়তা জানে? বাবা কখন গেল ওখানে? মাত্রই গেল। তাড়াতাড়ি এসো তো। কেন? আরে এসো তো পরে বলছি। ইয়াশ আর তার মাকে দেখে ইয়াশের বাবা বলে ওঠে, ওই তো ইয়াশ আর তার মাও চলে এসেছে, তাহলে এবার ভালো করে কথা বলা যাবে। ইয়াশ এসো, এখানে বসো। আমরা অভিভাবকরা কথা বলছি। ঠিক আছে ভাই, কিন্তু ইয়াশ কি রাজি হবে? প্রিয়তার বাবা: রাজি হবে না মানে? আমরা ওদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছি। ওরা সেটা জানে, এমন তো না যে সেটা জানানো হয়নি। প্রিয়তাকে আমার ছেলের বউ বানাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছে, আর এটাই আমার শেষ কথা। তবুও ভাই, ইয়াশের থেকে জেনে আমাদের এই বিষয়ে এগোনো ভালো হবে। দুজনই এখন বড় হয়েছে, তাদের পছন্দ অপছন্দের ব্যাপার নিশ্চয়ই আছে। আমরা বাবা মায়েরা তো তাদের ওপর চাপিয়ে দিতে পারি না কিছু। প্রিয়তার মা: হ্যাঁ ছোট, তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না। আমার ছেলে এই বিয়েতে রাজি। আঞ্জুয়ারা: হ্যাঁ আমি জানি আমার ছেলে রাজি, তোদের বিষয়টা বল এবার। সামির, ইয়াশের বাবা: ভাই আমাদের ও তো কোনো আপত্তি নেই। সাজিদ: তবুও ইয়াশের মুখ থেকে শুনে নিলে ভালো হতো। রমেলা, প্রিয়তার মা: চাচি, আমার কোনো আপত্তি নেই বিয়েতে।
তবে এখনই বিয়ে করতে চাইছি না, আর 2-1 বছর যাক। ওর শহরে পড়ার ইচ্ছে, আমি ওকে ভর্তি করে দেব বলে কথা দিয়েছি। আমি বাসাও ঠিক করে দেব, ওর সব দায়িত্ব আমার। আপনারা ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না। তাহলে বিয়েটা পড়িয়ে রাখা ভালো নয় কি ইয়াশ? তাহলে প্রিয়তা আমাদের সাথেই থাকত। আঞ্জুয়ারা, না মা, কদিন দেরি করি, তার মনের অবস্থাও তো আমাকে জানতে হবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা রাজি। তাহলে তুমিই ভালো একটা কলেজে ভর্তি করে দাও। তোমার ওপর আমাদের ভরসা আছে, বিয়েটা 2 বছর পরেই হোক। সাজিদ, আচ্ছা, তোদের যেহেতু কারো কোনো আপত্তি নেই তাহলে আমিও রাজি। সবার মুখে খুশির ঝলক দেখে ইয়াশেরও ভালো লাগে। বড়রা মিলেই যে তার ভালোবাসার মানুষকে কাছে এনে দিবে এটা সে ভাবতেই পারেনি। বড়রা কথা বলতে থাকে, ইয়াশ রুম থেকে বের হয়ে যায়। নিজের রুমে যাওয়ার সময় খেয়াল করে প্রিয়তার রুমের দরজা খোলা। ভেতরে উকি দিতেই দেখে প্রিয়তা রুমে নেই। ইয়াশ এবার আগ্রহ নিয়ে রুমে ঢুকে যায়, কখনো প্রিয়তার রুমে আসা হয়নি তার। রুমের এপাশে ওপাশে দেখতে থাকে, হঠাৎ টেবিলে বাম পাশে রাখা ডায়েরির ওপর চোখ যায়। ওপরে বড় বড় করে প্রিয় পুরুষ লেখাটা দেখে ইয়াশের আগ্রহ জাগে ভেতরে কি আছে তা দেখার জন্য। ডায়েরিটা নিয়ে নিজের রুমে রেখে ছাদে চলে যায় ইয়াশ, কারণ প্রিয়তার এখন ছাদে থাকারই কথা। আর আজকে ওর সাথে যা হতে যাচ্ছিল হয়তো সে অনেক ভয় পেয়েছে। পিছনে কারো পায়ের শব্দ শুনে ঘুরে তাকায় প্রিয়তা। পিছনে তাকিয়েই দেখতে পায় সেই চিরচেনা মুখটা। কয়েকদিনের অভিমানে প্রিয় এখন খুব চেষ্টা করে ইয়াশের থেকে নিজেকে দূরে রাখতে। তবুও যে এই ছেলে তার আশেপাশে থাকলে সমস্ত শরীর অবশ হয়ে যায়, নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে প্রিয়তা। আর আজকে তার কারো উপস্থিতিই যেন ভালো লাগছে না, মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কি হতো আজকে তার। ইয়াশ কাছাকাছি এলে প্রিয় চোখের পানি মুছে চলে যেতে লাগলে ইয়াশ তার হাতটা ধরে থামিয়ে দেয়। আহ, কি হলো? ইয়াশ হাত ধরতেই প্রিয় চিৎকার দিয়ে ওঠে। কিছু না, দেখি, দেখতে দে আমায়। কিছু হয়নি, ছাড়ুন, রুমে যাব। কেউ দেখলে খারাপ ভাববে, এত রাতে আমাদের একসাথে ছাদে মানায় না। হাতের এই অবস্থা কিভাবে হলো? কিছু হয়নি, স্পষ্ট দেখা যাচ্ছে হাতের এখানে কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আমার শরীরটা আমার স্বামীর জন্য রেখে দেওয়া আমানত। আর আজকে তার। কথা শেষ করতে পারে না প্রিয়তা, শব্দ করে কান্না করে দেয়। প্রিয়তাকে এভাবে কান্না করতে দেখে ইয়াশের খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল প্রাণপাখিটাকে আর দূরে রাখা ঠিক হচ্ছে না। সে যে তার প্রিয় মানুষটির থেকে আর দূরে থাকতে পারছে না। তাকে কান্না করা বাদে সবকিছুতেই মানায়, প্রিয়তার চোখের পানি সহ্য করতে পারছিল না ইয়াশ। কি এমন হয়েছে তোর যে এভাবে কান্না করতে হবে? আপনি বুঝবেন না ইয়াশ ভাইয়া। আমিও তো তোর হাত ধরলাম, গা ঘিন ঘিন করছে না? আমার ছোঁয়ায় নোংরামি অনুভব করিস না? সব ছোঁয়াতে সবকিছু থাকে না। তুই অনেক ছোট, তাই এটুকুতেই এত খারাপ লাগছে। আমাকে আর কতদিন আপনার চোখে ছোট লাগবে? আমি কি বড় হয়ে যাইনি? বাসায় আমার বিয়ের কথা চলছে, হয়তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আবার আজকে এত কিছু ঘটে গেল। কিছু হতে দেইনি তো, তাই না? প্রিয়তার অনেকটা কাছে এসে এত এত মন খারাপের মাঝেও এবার যেন হৃৎপিণ্ডটা বের হয়ে আসার মতো অবস্থা। প্রিয়তা পিছনে সরেও যেতে পারছে না। এতটুকুর জন্য তোকে কেউ বিয়ে না করলে আমাকে বিয়ে করে নিস, বুঝেছিস? কথাটা শোনা মাত্র প্রিয়তা আর নিজের ভর সহ্য করতে না পেরে পড়ে যেতে লাগলে ইয়াশ ধরে নেয়। প্রিয়তাও এবার চোখ বন্ধ করে নেয়, ইয়াশও এবার সুযোগটা হাত ছাড়া করে না। দেখতেই থাকে প্রিয়তাকে, এত কাছে থেকে যে তাকে কখনো দেখা হয়নি।
প্রিয়তা কোনো কথাবার্তা না শুনে চোখ খুলে দেখে ইয়াশ তাকিয়ে আছে, সে তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে নেয়। ইয়াশ ও স্বাভাবিক হয়ে দাঁড়ায়। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। তোর কি কারো সাথে সম্পর্ক আছে? না, এসব কি জিজ্ঞেস করছেন আপনি ভাইয়া? তোর বড় ভাই হয়ে কথা জিজ্ঞেস করিনি, এমনি জানতে চেয়েছি বল। এমনি ফেসবুকে একটা ছেলে ফ্রেন্ড ছিল, তাছাড়া কেউ নাই। কাউকে পছন্দ করিস না? হ্যাঁ করি। প্রিয়তার থেকে এরকম কিছু আশা করেনি ইয়াশ। ক্ষণিকের মধ্যে পরিবেশটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। তাহলে লাবণ্য যে বলেছিল প্রিয়তার আমার কাছে না আসার লক্ষণগুলো নাকি? আচ্ছা ঠিক আছে, রুমে যা, এখন অনেক রাত হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা রুমে চলে যায় আর ইয়াশ সেখানেই দাঁড়িয়ে থাকে। শুধু ভাবতে থাকে তার এতদিনের আবেগঘন ভালোবাসা সব আজকে মিথ্যা হয়ে গেল। একটা স্বীকারোক্তিতে সবকিছু মিথ্যা হয়ে গেল। সে এতদিন যা ভেবে এসেছে সবকিছু মিথ্যা। হঠাৎ প্রিয়তার ডায়েরির কথা মনে পড়তেই সেটাতে কি আছে দেখার জন্য তাড়াহুড়ো করে নিচে নেমে আসে ইয়াশ। কি আছে ওই ডায়েরিতে? তার প্রেমিককে নিয়ে লেখা। না হলে ওপরে কেন লেখা থাকবে, প্রিয় পুরুষ? ইয়াশ রুমে গিয়েই টেবিল থেকে প্রিয়তার ডায়েরি নিয়ে বিছানায় গিয়ে বসে। ডায়েরিতে কি লেখা আছে তা দেখতে এবং জানতে খুব আগ্রহ সহকারে ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলেই দেখে ডায়েরির মধ্যে কোনো পৃষ্ঠা নেই। তার মানে সেদিন রাতে প্রিয়তা রুমে এসে ডায়েরি নষ্ট করে ফেলেছে। এভাবে প্রিয়তার টেবিল থেকে তার ডায়েরি নিয়ে এসে কোনো কাজে হলো না। কিভাবে প্রিয়তার পছন্দের মানুষের ব্যাপারে জানতে পারবে ইয়াশ? সে অনেক ভেবে লাবণ্যকে কল দিল, যেন তার থেকে এ ব্যাপারে কোনো সাহায্য পাওয়া যায়। একবার, দুইবার, তিনবার ফোনে রিং হলেও লাবণ্য কল রিসিভ না করলে ইয়াশ ফোন রেখে রুমে পায়চারি শুরু করল। কিছুক্ষণ পর ফোনে রিংটোন শুনেই গিয়ে ফোন হাতে নিয়ে দেখে লাবণ্য কল দিয়েছে। ইয়াশ এবার কল রিসিভ করে নেয়। হ্যাঁ ইয়াশ, কোনো দরকার? লাবণ্য: একটু ছিল, তুই কি ব্যস্ত আছিস? না ব্যস্ত না, একটু বোনেদের সাথে আড্ডা দিচ্ছিলাম, এসে দেখি তুই কল দিয়েছিস। এখানেই আছিস না? হ্যাঁ এখানেই আছি। আচ্ছা শোন একটা কথা। বল। সেদিনের পর থেকে তো তোর সাথে কথাও হয়নি, বিষয়টা তোকে জানানোও হয়নি। প্রিয়তা সেদিন আমাকে না জানিয়ে তার বান্ধবীর বাসায় গিয়েছিল। পরদিন বাসায় ফিরেছে, আমার সাথে আগে তবু কিছু কথা বলতো, এখন তাও বলতে চায় না। বললেও বাঁকা বাঁকা কথা বলে। আমি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে 2 দিন তার গায়ে হাত তুলে ফেলেছি। আমি এটা করতে চাইনি, তবু হয়ে গিয়েছে। কি বলছিস তুই? না ইয়াশ, আমি তোর থেকে এটা আশা করিনি। এটা একদমই ঠিক করিসনি তুই। মেয়েটা এমনিতেই ভয় তোর সামনে যেতে পারে না, তার ওপর তুই এটা কি করলি তার সাথে? সেটা তো বুঝতে পারছি, আমার ভুল হয়ে গিয়েছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? আজকে তো আমার চাচাতো বোন লুবনার বিয়ে ছিল। সব সমস্যা শেষ হলে রাত 10টার দিকে ছাদে গিয়ে দেখি প্রিয়তা ছাদে দাঁড়িয়ে আছে। কথায় কথায় আজকে ওকে জিজ্ঞেস করেছি যে তোর পছন্দের মানুষ আছে কি না। কি বলল? বলল তার নাকি পছন্দের মানুষ আছে। হ্যাঁ সেটা তুই। যদি অন্য কেউ হয় তাহলে? এটা কোনোভাবেই অন্য কেউ হতেই পারে না। এটা তোর কথাই বলেছে। আমার কেমন যেন মনে হচ্ছে অন্য কেউ। তুই আর আমি জানি যে আমি তাকে পছন্দ করি, তাই তোর মনে হচ্ছে প্রিয়তাও আমাকেই পছন্দ করে, কিন্তু সেটা তো নাও হতে পারে, তাই না? আরেকটা কথা শোন। হ্যাঁ বল। বাসায় থেকে আমার বাবা মা আর প্রিয়তার বাবা মা আমাদের বিয়ে ঠিক করেছে। কি? হ্যাঁ, কিন্তু প্রিয়তাকে জানাতে নিষেধ করেছি।
কারণ ওর ব্যাপারটা আমার পরিষ্কার হয়ে নিতে হবে। আমি ওর রুম থেকে ডায়েরি নিয়েছিলাম, ওর ব্যক্তিগত ডায়েরি, কিন্তু এখন দেখছি এখানে কিছুই নেই। আমি কিভাবে জানবো বল ওর ব্যাপারটা? আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ বল তাড়াতাড়ি। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা যা, এবার ঘুমিয়ে পড় নিশ্চিন্তে। আচ্ছা, শুভ রাত্রি। কাল কি হবে সেটা ভেবে মিটিমিটি হাসতে থাকে ইয়াশ। আগামীকালের দোজ প্রিয়তা সহ্য করতে পারবে তো? প্রিয়তার ঘুম ধরছে না দেখে পাশে ফোনে পুরনো গান দিয়ে শুয়ে আছে। এমন সময় ফোনে রিং বেজে উঠলে দেখে অচেনা নম্বর। প্রথমে রিসিভ করে না অচেনা নম্বর দেখে। পরে সাথে সাথে একটা মেসেজ আসে, বেআইন আমি হুমায়ুন, এত রাতে আপনাকে বিরক্ত করলাম, কলটা একটু রিসিভ করুন। আবার কল এলে প্রিয়তা এবার রিসিভ করে। হ্যাঁ হুমায়ুন ভাইয়া বলেন। কেমন আছেন? হুম ভালো, আপনি? ভালো। তবে তাকে খুব মনে পড়ছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আপনার বোন হয়তো, তাই না? হ্যাঁ বোন। নম্বরটা কি? হ্যাঁ দিচ্ছি, টেক্সট করে। আচ্ছা ঠিক আছে, এতরাতে বিরক্ত করলাম না তো? না না, একটুও বিরক্ত করেননি। আপনি কলটা রাখুন, আমি এখনই নম্বর পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। প্রিয়তার সাথে সাথে বুশরার ফোন নম্বর হুমায়ুনকে পাঠিয়ে দিল। ওপাশ থেকে একটা লাভ ইমোজি এলো, তার মানে উনি সন্তুষ্ট। প্রিয়তার কিছুতেই ঘুম আসছে না। জীবনটা যেন কালো অন্ধকারে ডুবে যাচ্ছে। সবকিছু রঙহীন হয়ে যাচ্ছে। মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে, তাই সে চলে যায় ওয়াশরুমে, যদি মাথায় পানি নিলে একটু কমে এই ব্যথা। সকালবেলা ইয়াশের মা এবং ইয়াশের 3 কাকি বসে ড্রয়িং রুমে বসে কথা বলছিল। ইয়াশকে আসতে দেখেই তারা হাসতে থাকে। তোমরা আমাকে দেখে হাসছ কেন বলো তো? ইয়াশ, বাড়ির হবু জামাই হয়ে গেলি তো ইয়াশ। সীমা, বুশরার মা। হ্যাঁ যাও তাড়াতাড়ি জামাইয়ের জন্য খাবার নিয়ে এসো। তোমাদের বাড়ির হবু জামাই আজকে নতুন একটা নাটক শুরু করবে, তাই পার্টনারকে নিয়ে আসতে যাচ্ছে। কি নাটক শুনি? আমরাও যেন একটু অংশ নিতে পারি। হোসনে আরা, লুবনার মা। তোমরা কি পারবে তোমাদের মেয়ের কান্না দেখতে? মেয়ে কেন কান্না করবে? আঞ্জু আরা, সোজাভাবে বলে দেই। হ্যাঁ বল। তুই ও কি ছোট হয়ে গেলি ইয়াশ? আঞ্জু আরা, ওদের ব্যাপার ওদেরকেই বুঝে নিতে দাও আপা। রমেলা, যদি অন্যরকম কিছু হয়ে যায়? হোসনে আরা, কিচ্ছু হবে না, তুই যা তো ইয়াশ। সীমা, আচ্ছা মা, আমরা কিন্তু কালকে ব্যাক করছি শহরে। হ্যাঁ তোর বাবা বলেছে। লুবনা কি আজকেই বাসায় আসবে ছোট মা? হ্যাঁ ভেবেছি তুই আর প্রিয়তা যাবি বিকেলে। আমরা কেন? চলেই যাবি, তাই ঘুরে আয়। দেখো একটু পর কি হয়। থাকো, বের হই। ইয়াশ বের হয়ে চলে যায়। 4 জন মিলে সিদ্ধান্ত নেয় তাদের ব্যাপারে আজকে কোনো কথাই বলবে না, আর তারা যেন এ বিষয়ে কিছুই জানে না। 11টা। বাহিরে হাসাহাসি আর জোরে কথা বলার শব্দ শুনে প্রিয়তার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা পার হয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে এলোমেলো চুলে চোখ মুছতে মুছতে বাহিরে যায় কি হলো দেখতে। বাহিরে এসে যা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কালো একটা শাড়ি পরে কেউ বসে আছে বাড়ির সবার সাথে, আবার ইয়াশও আছে দাঁড়িয়ে। বাহিরের দিকে এগিয়ে যায় সবাই, লাবণ্যকে ঘিরে গল্প করছে। এই সময় ওই মেয়ে এখানে কেন? লাবণ্যকে দেখেই যেন প্রিয়তার মাথা গরম হয়ে যায়। এই মেয়েটাই তার ইয়াশ তার থেকে দূরে নিয়ে গিয়েছে।
তার জন্য এই কয়েকটা দিন তার কাছে বিষাদে পরিপূর্ণ কয়েকটা যুগ মনে হয়েছে। প্রিয়তা কিছু একটা ভেবে মুখের ভঙ্গিমা পরিবর্তন করে সামনে এগিয়ে গেল। মা, আমার খাবার দাও তো। আরে আপু আপনি? লাবণ্যর দিকে তাকিয়ে। হ্যাঁ, তোমার ভাইয়া নিয়ে এলো। কেমন আছো তুমি? লাবণ্য। আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় মা, তুই লাবণ্যকে নিয়ে তোর রুমে যা তো একটু। তোর রুমে একটু বসুক, অনেকক্ষণ এখানে আছে। আমাদেরও এখন কাজ আছে অনেক, বিকেলে লুবনার শ্বশুরবাড়ি যেতে হবে ওদের নিয়ে আসতে। বুশরার মা। বুশরা কোথায়? তোকে আর বুশরাকে সকালে যেতে বলেছিল লুবনা, কিন্তু তুই তো আমাদের ডাক শুনিস নি, তাই ওকে এসে লুবনার দেবর নিয়ে গিয়েছে। প্রিয়তার মা। কে, হুমায়ুন ভাইয়া? হ্যাঁ, হুমায়ুন। আচ্ছা ঠিক আছে, আপু চলুন আমার রুমে। আপু কেন বলছিস ভাবি বল। ইয়াশ। ভাবি। ইয়াশের কথা শুনে যেন এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে যায়, সাথে সাথে ইয়াশের দিকে তাকায় প্রিয়তা। হ্যাঁ ভাবি বলবি, বাসায় দেখাতে নিয়ে এসেছি লাবণ্যকে। সবাই খুব পছন্দ করেছে ওকে। ইয়াশ। তাহলে তো ভালো খবর। প্রথমে আপুর বিয়ে হলো, এখন আবার আপনার। পরপর দুইটা বিয়ে ভাবা যায়। কদিন পর হয়তো আমাকেও টার্গেট করবে। প্রিয়তা কথাগুলো খুব কষ্টে মুখে হাসি এনে বলল, কিন্তু ভেতরটায় যে ঝড় শুরু হয়ে গিয়েছে, সবকিছু হারিয়ে ফেলার ঝড়। প্রিয়তা লাবণ্যকে রুমে নিয়ে গিয়ে বসতে দেয়, ইয়াশ ওর সাথে থাকায় তাদের বলে বাহিরে আসে। দেখলি তুই, প্রিয়তার কোনো রেসপন্স পেলি তুই? এটার জন্যই ওকে আমার কেমন সন্দেহ হয়। ইয়াশ। তুই প্রথমে ওর মুখের অবস্থা দেখেছিলি? আমি কিন্তু খেয়াল করেছি। বেচারির মন খারাপ হয়ে গিয়েছিল। তবে সে অনেকটা স্ট্রং, তাই তোকে বুঝতে দেয় না, আর তুই বুঝিসও না। কি করব তুই বল আমাকে? কিভাবে বুঝব? তুই বলেই তো দিতে পারিস, তোদের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমি যেভাবে চাইছি সেটা সেভাবে হচ্ছেই না। আচ্ছা তুই বসো একটু, আমি দেখি প্রিয় কোথায় গেল। ঠিক আছে। ভাবি, প্রিয়তা। হ্যাঁ, কোথায় গিয়েছিলে? ফ্রেশ হয়ে এলাম, আপনাদের তো একটু ব্যক্তিগত সময় প্রয়োজন তাই না? ইয়াশ ভাইয়া কোথায়? বাহিরে গেল একটু। আমার বাসায় ফিরতে হবে এখন, কল এসেছিল। একটু দেখো না ইয়াশ কোথায়। আচ্ছা আমি দেখছি। কি হয়েছে? আমি চলে এসেছি। ইয়াশ। ইয়াশ, বাসা থেকে কল দিয়েছে, আমার বাসায় ফিরতে হবে এখনই। আর তোমরাও তো বের হবে তাই না? আমাকে বাসায় পৌঁছে দিয়ে এসে তারপর যাও। লাবণ্য। হ্যাঁ ঠিক আছে চলো, তোমার সাথে আমার কিছু কথাও আছে, না বলে থাকতে পারছি না। এত খুশি কেন? লাবণ্য। কারণ আছে, চলো বলছি। আপনারা কথা বলুন, আমি বাহিরে যাচ্ছি। প্রিয়তা। না, তুই তৈরি হয়ে নিবি তাড়াতাড়ি। ইয়াশ। কেন? লুবনার ওখানে যেতে হবে। কে কে যাবে? কেউ যাবে না, তুই আমার সাথে যাবি। আমার শরীরটা ভালো না, যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, আমি লাবণ্যকে দিয়ে আসছি, আধা ঘন্টার মধ্যেই ফিরব। এসে যেন দেখি তুই রেডি হয়ে আছিস। কিন্তু উহু, বড়দের কথা শুনতে হয় প্রিয়তা। ইয়াশ যা বলছে তাই করো। সুন্দর করে তৈরি হয়ে থাকবে কিন্তু। ইয়াশ চলো এবার। হ্যাঁ চলো। প্রিয়তা আর কোনো কথা না, রেডি হয়ে নিবি তাড়াতাড়ি। হুম। ইয়াশ আর লাবণ্য বের হয়ে চলে যায়, প্রিয়তা এক পলকে লাবণ্য আর ইয়াশের যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
তৃতীয় ব্যক্তি চলে এলে মানুষ কতটা দূরের হয়ে যায়। তাকে যেন দেখেও দেখছে না ইয়াশ, এতটা পরিবর্তন কিভাবে হয় মানুষের। প্রিয়তা এবার ইয়াশকে নিয়ে ভাবতে শুরু করে। ইয়াশ হয়তো এই বিয়েতে অনেক খুশি, কিন্তু সেটা তো আগে থেকেই খুশি, বাহিরে থেকে আসার পর তাকে এত বেশি খুশি কেন লাগছিল? বাহিরে কি এমন হয়েছে তার সাথে যে এত এত খুশি যে কথা তার সামনে বলল না? ইয়াশকে বাসা থেকে বের হওয়ার আগে থেকে মিটমিটিয়ে হাসতে দেখে কিছুই বুঝতে পারছে না লাবণ্য। তখন থেকে ইয়াশের দিকে বারবার তাকালেই দেখছে সে মুচকি হেসেই চলেছে। আচ্ছা, তুই তখন থেকে হেসেই চলেছিস কেন? বলবি তো কি হয়েছে? আমার কিন্তু তোর এই মুচকি হাসি ঠিক লাগছে না, কি রহস্য আছে বলতো? লাবণ্য, তুই যা বলেছিলি তাই ঠিক, আমিও বুঝতাম, কিন্তু তবুও আমার সন্দেহ ছিল। কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার, তোর আজকে আমাদের বাসায় আসায় এত কিছু এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। কিছু একটা হয়েছে বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। আমি বাসা পেয়ে গেলাম প্রায়, তবুও বলছিস না। আমি আর তুই যখন রুমে ছিলাম তখন প্রিয়তা বাহিরে গিয়েছিল। বাহিরে গিয়ে হয়তো কোনো একটা বান্ধবীকে কল দিয়ে আমার কথা বলে কান্না করছিল। একটা কথা স্পষ্ট শুনেছি, প্রিয়তা আমাকে ভালোবাসে, আর সে আমাকে অনেক ভালোবাসে। আজকে প্রথমবার তার কান্না আমার স্বস্তির কারণ, ভালো লাগার কারণ, নিশ্চিন্ত হওয়ার কারণ। যাক বাবা, আমিও এবার নিশ্চিন্ত। তুই আর মেয়েটাকে কষ্ট দিবি না ইয়াশ। আমি তো তাকে এখনই জানাবো না যে আমিও তাকে ভালোবাসি, আর সে যে আমাকে ভালোবাসে এটা আমি জানি, সেটাও জানতে দেব না। তবে তোর আর আমার মিথ্যা ব্যাপারটা ওকে এটা ওটা বুঝিয়ে বলে দেব যে মা আমার বিয়ে করছিল, তাই লাবণ্যকে সাজিয়ে নিয়ে এসেছিলাম। কেমন হবে বল? আমাকে জানাবি কি হলো। এখন গাড়ি থামিয়ে দে, বাসায় এসে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, জানাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাসায় ফিরতে দেরি হওয়ায় ইয়াশ তাড়াহুড়ো করে প্রিয়তার রুমে ঢুকে যায়। গিয়ে দেখে প্রিয়তা রেডি হয়ে বসে আছে, কি সুন্দর লাগছে তাকে। আজকে যদি মনের সব কথা নিঙড়ে বলে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু তাকে এখন সবকিছু বলে দিল তো পড়াশোনা মাথায় তুলে বসে থাকবে। না, এসব বলা যাবে না, তার পড়াশোনা আগে। তাকে বুঝতে দেওয়া যাবে, কিন্তু জানতে দেওয়া যাবে না। প্রিয়, হ্যাঁ ভাইয়া, আমি রেডি। আমার বাইকটা বের করি? বাইকে যাবি? আপনার যেটা ইচ্ছে। অনেকদিন বাইকে কোথাও যাই না, চল আজকে আমরা বাইকে যাই লুবনার শ্বশুরবাড়ি। ঠিক আছে, আমি বাহিরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি সবাইকে বলে বের হয়ে আসবি কিন্তু। ঠিক আছে। শোন, মাথায় ওড়নাটা একেবারে আটকে নে, বেশি সুন্দর লাগবে। কথাটা বলেই ইয়াশ বের হয়ে চলে যায়। প্রিয়তা দাঁড়িয়ে ইয়াশের যাওয়া দেখতে থাকে, আর এখন আবার ইয়াশ ভাইয়ার কি হলো, আমাকে কিসে সুন্দর লাগবে কিসে লাগবে না এটা কেন তিনি ভাবতে শুরু করলেন। প্রিয়তা বাসায় সবাইকে বলে ইয়াশের বাইকে গিয়ে বসলে ইয়াশ ও যাত্রা শুরু করে। প্রিয়তা আগে থেকে বুশরাকে জানিয়ে দেয় যাওয়ার কথা। বাইক চলতে থাকে। এত ধীরে ধীরে কেন যাচ্ছি আমরা? প্রিয়তা, কেন দ্রুত যেতে হবে? না মানে একটু বেশি আস্তে আস্তে যাচ্ছে বাইক। এত জোরে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে। লাবণ্য, আর আপনার বিয়ে কবে হচ্ছে? আরে কিসের বিয়ে? মানে, মা তো কিছুদিন ধরে খুব ধরেছে বিয়ে করার জন্য, কোনো উপায় না পেয়ে লাবণ্যকে নিয়ে এসেছিলাম। মানে আজকে যা যা ঘটে গেল সেগুলো মিথ্যা? হ্যাঁ, পুরোটাই। সত্যি বলছেন? তোকে মিথ্যা কেন বলবো? না, এমনি জিজ্ঞেস করলাম। শোন। হ্যাঁ ভাইয়া,
এই কথা যেন আর কেউ না জানতে পারে, বুঝেছিস? আমি কাউকে বলবো না। মাথায় যেন থাকে। হ্যাঁ, থাকবে। লুবনার শ্বশুরবাড়ি গিয়ে যেন বিয়ের দিনের মতো কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি। কেউ কথা বললে আমি তার সাথে কথা বলবো না। যতটুকু বলতে হয় অতটুকু বলবি। আচ্ছা, ঠিক আছে। পিছন থেকে প্রিয়তা ইয়াশকে দেখছে আর ভাবছে, আপনার সব কথা শুনে চলতেও আমার কেমন যেন ভালো লাগছে ইয়াশ ভাই। সারা জীবন আমাকে এভাবে এটা করবি না, ওটা করবি না এভাবে বলার দায়িত্ব নিলেও তো পারেন। সারা বিকেল লুবনাদের বাড়ি কাটানোর পর সিদ্ধান্ত নেওয়া হয় বাসায় ফেরার সময় নতুন জামাইয়ের সাথে হুমায়ুন ও যাবে। কালকে তারা দুইজন ফিরে আসবে। তারা বাসায় যাওয়ার সময় আলাদা কোনো গাড়ি নিবে, ইয়াশের মতো যে যার বাইক নেবে। প্রিয়, কি ব্যাপার দুইজন একসাথে বাইকে? তুইও তো হুমায়ুন ভাইয়ার সাথে বাইকে এসেছি সেখানে। আমার কথা ছাড়, তোর কথা তো আলাদা। আমার কথাও আলাদা না রে, একসাথে আসার কথা ছিল তাই এসেছি। তুই তো জানিস ইয়াশ ভাই আর আমার সম্পর্কটা কেমন। আচ্ছা শোন, হুমায়ুন ভাইকে আমার কেমন যেন সন্দেহ হয়। কিসের সন্দেহ? মানে বিয়ের দিন তার সাথে আমার কোনো কথা হয়নি, তবু আমাকে নোটিশ করেছে সে। করতেই পারে, তাতে সমস্যা কি? আবার সকালে একবার বলার পর সে চলে গেছে আমাদের বাসায় আমাকে নিতে। রাস্তায় কোনো কথা হয়নি? হ্যাঁ, তবে আমাকে শুধু জিজ্ঞেস করেছে আর আমি উত্তর দিয়েছি। তুই কিছু জিজ্ঞেস করিসনি মানে কি করে, কোথায় থাকে এসব? হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছিলাম। কি বলল? বলল পড়াশোনা গত বছর শেষ হয়েছে, এখন একটা ব্যবসা করছে। আমার একটা কথা মনে হয় কি জানিস, হুমায়ুন ভাইয়া তোকে পছন্দ করে। কি বলিস আপু, তুই বড় হয়ে আমাকে এসব কি বলছিস? এই তুই আমাকে আপু ডাকবি না তো? তুই আমার কয়েক মাসের ছোট আর আমরা একসাথেই পড়াশোনা করেছি, তাহলে তুই আমাকে আপু কেন বলিস? অভ্যাস হয়ে গিয়েছে। অভ্যাস বদলে ফেল, এই আপু আপু ডাক আমার একদম ভালো লাগে না। আচ্ছা যা, এখন থেকে চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা কর, আমার তো বন্ধু তুই। আমি আমার সব কথা তোর সাথে শেয়ার করি, তাহলে তোর কথা শেয়ার করবি না? হ্যাঁ এখন চল বের হই। এই তো আপু ছাড়া কি সুন্দর লাগে শুনতে। এবার কিন্তু আপু আপু ডেকে তোকে ডিগ্রি ডিগ্রি ন করে ফেলব, হিহিহি। যা রেডি হয়ে নে, হুমায়ুন ভাইয়ার বাইকে উঠে তো আবার বাসায় যেতে হবে তোর। আর তুই যেন কার সাথে যাবি? তোর ভাইয়ার সাথে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমার, আর তোর তো কোনো কথা না, চল চল। সন্ধ্যা পার হয়ে গিয়েছে বাসায় পৌঁছতে পৌঁছতে। বাসায় ঢুকতেই রান্নাঘর থেকে রান্না গন্ধ নাকে এলো। সবাই ফ্রেশ হতে যার যার রুমে চলে গেল। হুমায়ুনকে ও আলাদা একটা রুম দেখিয়ে দেওয়া হলে সে সেখানে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের রুমে চলে যায়। প্রিয়তা শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করছিল। এমন সময় বুশরা তার রুমে আসে। উহুম উহুম, তুই এখন আমার রুমে? এখনই ঘুমাবি নাকি? না, এমনি ফোন ঘাঁটছিলাম। এই তোরা কি করছিস? আরশি ও প্রিয়তার রুমে চলে আসে। প্রিয়তা, বুশরা, আরশি তিনজন একই সমান পড়াশোনায়। আরশি বয়সে বড় তাই মাঝে মাঝে আপু বলে ডাকে, আর আরশি যেহেতু ছোটবেলা থেকে দূরে থাকে তাই তুমি করে কথা বলে। তুমিও হঠাৎ আমার রুমে? প্রিয়তা, হ্যাঁ রুমে একা একা ভালো লাগছে না, চল সবাই বাহিরে বসে আড্ডা দেই। আরশি, একদম ঠিক বলেছিস আরশি আপু। আড্ডা তো আমরা এখানেই দিতে পারি। প্রিয়তা, শুধু আমরা তিনজন না, নতুন বর বউও আমাদের সাথে থাকবে। আরশি, আচ্ছা চল তাড়াতাড়ি বাহিরে যাই। আচ্ছা ইয়াশ ভাইয়া, হুমায়ুন ভাইয়া ওদের ও ডাকি কি বলিস? বুশরা,
হ্যাঁ হ্যাঁ, যা ডেকে নিয়ে আসবি তাড়াতাড়ি। আচ্ছা তোরা বাহিরে আয়, আমি ডেকে নিয়ে আসছি এখনই। তোদের পাগলামি বেড়ে গিয়েছে। এই রাতের বেলা আবার সবাইকে বিরক্ত করবি। প্রিয়তা, একদিনই তো বিরক্ত হবে। যা বুশরা, তাড়াতাড়ি যা, আমরা আসছি। ঠিক আছে। লুবনা, হিমেল, লুবনার স্বামী, প্রিয়তা, আরশি, বুশরা, হুমায়ুন সবাই বাহিরে বসে গল্প করছে। এমন সময় ইয়াশও চলে আসে। ইয়াশকে দেখে বুশরা প্রিয়তার কাছে সরে গিয়ে বলে, এই যা, হৃদরোগ চলে এলো তো, আপনার হৃদয়ের খবর কি মিস প্রিয়তা? প্রিয়তা বড় বড় করে বুশরার দিকে তাকালে বুশরা হাসতে থাকে কোনো কথা না বলে। এই যে ভাইয়া এসে গিয়েছে, এখানে বসো ভাইয়া। আরশি, সে না হয় বসলাম, কিন্তু কি হচ্ছে এখানে? আর লুবনা আর হিমেল এখানে কেন? ওদেরও ছাড়লি নাকি রে তোরা? ইয়াশ, আমিই বলেছিলাম বুশরাকে একটা আসর জমাতে, যেখানে আমরা সবাই একসাথে আড্ডা দিতে পারব। লুবনা, আচ্ছা তাহলে বুদ্ধিটা আপনারই। ইয়াশ, আচ্ছা এভাবে আর কি গল্প করবেন? সবাই একটা খেলা খেললে কেমন হয়? হুমায়ুন, কি খেলা বলেন তো হুমায়ুন ভাই? বুশরা, কথায় কথায় ভাই বলবেন না তো, বুকে লাগে। হুমায়ুন, হিহিহি, তাই নাকি হুমায়ুন ভাই? আরশি, আপনিও। হিমেল, তোর শালিকাগুলো ভালো না, শান্তিতে থাকতে দেবে না। সারা জীবন তো শান্তিতেই থাকলি, আজকে না হয় একটু অশান্তিতেই থাকলি। হিমেল, এই তো আমাদের দুলাভাইয়ের মতো কথা। বুশরা, আমার আরেক শালিকা চুপচাপ কেন আছে? প্রিয়তার দিকে তাকিয়ে, ভাই ওর কথা বাদ দেন, সে প্রয়োজন ছাড়া কথা বলে না। ইয়াশ, একদম পিছনে লাগবেন না বলে দিলাম। আমি সবার কথা শুনছি। প্রিয়তা, কানের সাথে তো মুখও আছে, কথা বলবি একটু করে। বুশরা, আচ্ছা ঠিক আছে, বলবো যা। হুমায়ুন ভাইয়া, এবার বলেন কি খেলা যায়? সরি, আমিও ভাইয়া বলে ফেললাম। সবাই আবার প্রিয়তার কথা শুনে হেসে ফেলে। আচ্ছা আচ্ছা, ট্রুথ অর ডেয়ার খেললে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয় ভাইয়া। লুবনা, আচ্ছা ট্রুথ নয়, শুধু ডেয়ার। আচ্ছা, যেহেতু রাত হয়ে গিয়েছে তাই সবার একটা করে ডেয়ার। ডেয়ার দিবে নতুন বর আর বউ, তাদের দুজনকে আমরা সবাই মিলে আলোচনা করে ডেয়ার দেব। প্রিয়তা, হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। আরশি, তাহলে শুরু করব কিভাবে? কে প্রথমে ডেয়ার নিবে? বুশরা, সেটা বউ ঠিক করবে। হুমায়ুন, আমার মনে হচ্ছে আমি পিচ্ছিদের মধ্যে বসে আছি। ইয়াশ, ভাই আমারও তাই মনে হচ্ছে। হিমেল, এই কি বললে তুমি? মন দিয়ে ডেয়ার পালন করবে। লুবনা, দুলাই ভাই, কোনো কথা হবে না, বউয়ের কথা শেষ কথা। প্রিয়তা, নে লুবনা, তাড়াতাড়ি ডেয়ার দে। কাকে দিবি? প্রথমে বুশরাকে দেব। লুবনা, প্রথমেই আমি? বুশরা, হ্যাঁ। আচ্ছা বল কি করতে হবে? বুশরা, আপু, কঠিন কিছু দিতে হবে কিন্তু। প্রিয়তা, বুশরা, তুই আমাদের জন্য কিছু একটা খাবার বানিয়ে নিয়ে আসবি এখন। লুবনা, কি বলো? রাতে খাবার খেয়ে হয়নি তোমাদের? দুঃখী দুঃখী মুখ করে। ডেয়ার তো পূরণ করতেই হবে, কোনো কথা হবে না শালিকা। হিমেল, আপনি এবার ও বউয়ের পক্ষ নিলেন দুলা ভাই, মনে থাকবে। বুশরা উঠে রান্নাঘরে চলে যায়। এই বুশরা, অপেক্ষা কর। ইয়াশ, হ্যাঁ ভাইয়া। বুশরা আবার ফিরে আসে।
আমরা সবাই মিলে আগে বর বউকে দেয়ার দেব, তারা আমাদের সবাইকে একটা করে দেবে। ইয়াস: হ্যাঁ হ্যাঁ, তাই করা হোক। প্রিয়তা: সবাই লুবনা আর হিমেলকে রেখে একটু দূরে গিয়ে আলোচনা করে তাদের কি দেয়ার দেওয়া যায়। সবাই যার যার মতামত জানালে একটা সিদ্ধান্তে পৌঁছায়। অতঃপর আগের জায়গায় ফিরে আসে। তোদের দেয়ার রেডি? ইয়াস: হ্যাঁ বল। তোদের দুজনের দেয়ার হচ্ছে তোরা আমাদের কোনো দেয়ার দিবি না। ইয়াসের কথা শুনে সবাই হেসে ওঠে। এটা কোনো কথা? তাহলে কে দেবে? মজা করলাম, তোদের দেয়ার হচ্ছে 10 মিনিট ছাদে থেকে আসবি, 2 জন 2 প্রান্তে। ইয়াস: এতরাতে? মাত্র এতটুকু রাত, এরকম সময়ে তো প্রিয়তা প্রতিদিন ছাদেই থাকে, তাই না রে প্রিয়? ইয়াস: সব কথায় আমাকে কেন আনতে হবে? আচ্ছা, আর আনব না। এবার আমাদের দেয়ার দাও নতুন বউ। আরশি: আমরা তাহলে 10 মিনিট থাকার পর তোরা সবাই ছাদে যাবি, প্রিয়তা শেষ সময়ে একটা গান গাইবে, তারপর সবাই যে যার রুমে গিয়ে ঘুমাবে। লুবনা: প্রিয় গাইবে গান? ইয়াস: হ্যাঁ, প্রিয় তো ভালো গান গাইতে পারে। বুশরা: এভাবে ফাডিগ্রি সিয়ে দিচ্ছিস তোরা আমাকে? প্রিয়তা: আর কোনো কথা না, আমরা ছাদে যাচ্ছি। বুশরার দেয়ারটা পূরণ করলে ভালো হতো একটু। লুবনা: তোমরা ছাদে গিয়ে উদ্ধার করো। বুশরা। লুবনা আর হিমেল ছাদে চলে গেলে সবাই একসাথে তাদের ওপর নজর রাখতে পিছে পিছে চলে যায়। খেয়াল রাখতে হবে তারা যেন না ঠকায়। না, তারা দুইজন দুই পাশেই দাঁড়িয়ে আছে। 10 মিনিট হয়ে গেলে সবাই ছাদে চলে যায়। তারা দুজনও এগিয়ে আসে। এবার প্রিয়তাকে গান গাইতে বলে সবাই মিলে। প্রিয়তার আর গান না গেয়ে রেহাই নেই বুঝে সে গান শুরু করার প্রস্তুতি নেয়, কারণ গানের পরেই সবাই যার যার রুমে চলে যাবে। মিউজিক্যাল নোট কেন রোদের মতো হাসলে না? আমায় ভালোবাসলে না? আমার কাছে দিন ফুরালেও আসলে না? এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন। তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই। দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। কেন রোদের মতো হাসলে না? আমায় ভালোবাসলে না? আমার কাছে দিন ফুরালেও আসলে না? জলে ভেজা, চোখবোজা ঘুম খোঁজা ভোর। নিশানা তীর, স্মৃতির ভিড় এলোমেলো ঘরদোর। জলে ভেজা, চোখবোজা ঘুম খোঁজা ভোর। নিশানা তীর, স্মৃতির ভিড় এলোমেলো ঘরদোর। মেঘ হাসে এলো কেশে, ছুঁয়ে দিলই সব চুপ। সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক। রোদ্দুর হোক আজ শুধু তার ডাকনাম। পাতা ভরা শব্দ টুকরোরা কালবৈশাখীর মতো মুখচোরা। সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই। বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই, শুধু আমারই। ইস, মেয়েটা এত ভালো গান গাইতে পারে, এটা তো জানতাম না। তার কণ্ঠস্বর শুনে আমি আমার সারা জীবন পার করে দিতে পারব। তাকে দেখে আমি আমার প্রতিটা সকাল ভালোবাসার রঙে রাঙিয়ে তুলতে পারব। ভালোবাসি প্রিয়, একটু বেশিই ভালোবাসি। কথাগুলো মনে করে মুচকি হেসে ফেলে ইয়াস। রাত 1টা। শুয়ে থেকে উঠে ব্যাগটা গুছিয়ে মাত্রই ফোনটা হাতে নিয়েছে ইয়াস। অনলাইনে যেতেই দেখে প্রিয়তা অ্যাক্টিভ। প্রিয়তাকে অ্যাক্টিভ দেখে ইয়াসের মুখে হাসি ফুটে যায়। ঘুম নেই? ইয়াস: মাত্র ঘুম ভেঙে গেল, আপনি ঘুমাননি এখনো? সাথে সাথে রিপ্লাই এলো। না, ব্যাগ গুছিয়ে মাত্র ফোন হাতে নিয়ে দেখি আপনি অনলাইনে। আজকে তো ঘুমিয়েছেন দেরিতে, তবুও এখন কেন ঘুম ভেঙে গেল? যত দেরি করেই ঘুমাই না কেন এই সময়ে আমার কেমন যেন ঘুম ভেঙে যায়। ওহ আচ্ছা। হুম।
ব্যাগ কেন গোছাচ্ছিলেন? কেন তুই জানিস না? না তো কি জানবো? আমরা তো সকালে চলে যাচ্ছি সবাই। কি? হ্যাঁ, আমি ভেবেছিলাম তুই জানিস। মেসেজ আর সিন হচ্ছে না দেখে আবার মেসেজ দেয় ইয়াশ, সকালেই চলে যাব, আবার কবে আসবো জানি না। দরজায় নক করার শব্দ শুনে দরজার দিকে এগিয়ে যায় ইয়াশ। কে? আমি প্রিয়তা। তুই এখন এখানে? দরজা খুলে তাড়াতাড়ি করে প্রিয়তার হাত ধরে ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দেয় ইয়াশ। আপনারা কালকেই চলে যাচ্ছেন, আমি জানি না কেন? আমি কিভাবে বলবো, আমি ভেবেছিলাম তুই জানিস। আমাকে কেউ বলেনি। এত তাড়াতাড়ি কেন যাবেন? আর কিছুদিন থাকেন না ভাইয়া প্লিজ। অনেক দিন তো ছিলাম। আর 2টা দিন প্লিজ। আর একদিনও না প্রিয়। কেন? নতুন কাজ শুরু হবে সামনে সপ্তাহ থেকে। শুধু কি এসবই করবেন নাকি পড়াশোনাও করবেন? এই আমি তোর ছোট নাকি তুই আমার ছোট? কেন আমি কি করলাম? এই যে সব বিষয়ে খবর নিচ্ছেন আপনি। আমার অবাক লাগছে। সেটা কেন? এই যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন না দেখে। করা উচিত? না, এরকমই ঠিক আছে। রেগে কথা বললে এত কথা শুনতেই পেতাম না। সত্যিই থাকবেন না ভাইয়া? না, সকালেই চলে যেতে হবে। আবার কবে আসবেন? জানি না, কিন্তু তুই কয়েকদিন পরই তো আসছিস আমাদের ওখানে। আরশির তো ফ্লাইট এই মাসের সামনে সপ্তাহে। বাবা কি রাজি হবে? রাজি হয়েছে। হ্যাঁ। কখন কথা বললেন? বলেছি সেদিন। আচ্ছা তাহলে ঠিক আছে। এখন যা রুমে যা। যাব, এখানে থাকতে আসিনি। থাকতে চাইলেই বা রাখছে কে তোকে? যাচ্ছি আমি। শোন। ভাইয়া। একটু সাবধানে থাকিস তুই। কেন? এমনি, কোনো কারণ নেই। ওহ বুঝেছি, আমি তো সাবধানেই থাকি। বেশিক্ষণ বাহিরে থাকবি না কখনো। এখানে কিন্তু আমি থাকব না তোকে বাঁচাতে। আমার মনে থাকবে ইয়াশ ভাইয়া। আচ্ছা এবার রুমে যা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। আর রাত জাগবি না। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা। হ্যাঁ? আমাদের এখান থেকে আধা ঘন্টা দূরেই একটা সুন্দর জায়গা আছে না? অতিথিশালা? হবে হয়তো, নাম জানি না। যাবি ঘুরতে ওখানে? কিন্তু আপনারা তো। আমাদের যেতে যেতে 11টা বাজবে। তাহলে? তুই ভোরের দিকে উঠে আমাকে কল দিবি। ভোরবেলা বেড়াতে যাব? আর কে যাবে? আর কে যাবে মানে ওরা সবাই যাবে না? না, আমি ঘুরতে যাব তাই তোকে বললাম তুই গেলে যেতে পারিস আমার সাথে। মা বকবে না এত সকালে বের হলে? কিচ্ছু বলবে না। আচ্ছা ঠিক আছে। কালো শাড়িটা পরবি? কি হয়েছে ভাইয়া আপনার? কি হবে? না থাক, আমরা যখন ফিরব তখন তো সবাই বাহিরেই থাকবে, ও সব থাক। দাঁড়িয়ে কেন? এখন রুমে যা, ঘুমোবো একটু। আচ্ছা যাচ্ছি। প্রিয়তা রুম থেকে বের হয়ে চলে আসে। আজকে ইয়াশ ভাইয়ের আচরণ একটু কেমন যেন অন্যরকম লাগল। একটু না অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে মনে হল। উনি ঠিক আছেন তো? কি জানি বাবা উনার কখন কি হয়। প্রিয়তা গিয়ে আবার ঘুমিয়ে পড়ে, সকাল সকাল উঠতে হবে যে তাকে। ইয়াশ ভাইয়ের সাথে ঘুরতে যাওয়ার সুযোগ সে হারাতে চায় না। আপু, আপু, এই লুবনা আপু। ডাক শুনে লুবনা ঘুম থেকে উঠে দরজা খুলে বের হয়ে এলো। তোরা এখনই চলে যাচ্ছিস? হ্যাঁ আপু, যেতে যেহেতু হবেই, দেরি করে লাভ কি? আরশি।
আর কয়েকটা দিন থাকলেই পারতি। না আপু, আমার এখন অনেক কাজ, সামনে সপ্তাহে তো আবার আমার ফ্লাইট। ও হ্যাঁ, শোন, ওখানে গিয়ে ঠিকমতো শালীনতা বজায় রেখে চলবি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া কি ঘুমায়? উঠেই পড়েছে, ভেতরে আয়। ঠিক আছে। বাড়ির তিনজন মিলে ইয়াশদের জন্য এটা ওটা দিতেই আছে। আবার কবে আসবে না আসবে এই তোদের হলো? আঞ্জুয়ারা, ইয়াশের মা। হ্যাঁ, হয়ে গিয়েছে। সব রেডি, লুবনার ম। আর কিছু নেই দেওয়ার জন্য? বাদ দেন আপা, সেই কবে আসবেন আবার? প্রিয়তার মা। ওখানে গেলে তোদের তিনজনকে খুব মনে পড়ে রে। আমাদের কি কম মনে পড়ে বলেন? বুশরার মা। শোন, আরশি তো সামনে সপ্তাহে চলে যাচ্ছে। ইয়াশ ও কাজের জন্য বাসায় তেমন থাকে না। ওর যে ফ্ল্যাট আছে সেখানেই বেশি থাকতে হয়, আর কাজের জন্য এখানে ওখানে তো যেতেই হয়, তাই প্রিয়তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলে জানাব। কি গো হলো তোমার? ইয়াশের বাবা। হ্যাঁ হয়েছে। চলো বের হও। রাস্তায় কত জ্যাম, খেয়াল আছে তোমার? বাসায় যে কখন যেতে পারবো। চলো বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ চলো। আচ্ছা তুই মন খারাপ কেন করছিস বলতো প্রিয়? ইয়াশ, এই প্রথমবার আপনার সাথে আমার বের হওয়ার কথা ছিল ইয়াশ ভাই। হ্যাঁ তা ছিল, কিন্তু হয়নি যেহেতু, তাতে আর মন খারাপ করিস না। কিন্তু মন খারাপ হচ্ছে তো কেন যে আমি অ্যালার্ম দিয়ে রাখলাম না। আচ্ছা, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এটা বাদ দে, একটু মনটা ভালো কর। হচ্ছে না তো, আমার খুব কান্না পাচ্ছে বলেই শব্দহীন কান্নায় ভেঙে পড়ে প্রিয়তা। যে কান্নায় শুধু ভালোবাসা আর আফসোস রয়েছে। আরে আরে, তুই এভাবে কান্না করলে সবাই কি মনে করবে বলতো? আপনি সবসময় সবার কথা কেন ভাবেন ইয়াশ ভাই? আমার অবস্থাটা একটু কেন বোঝেন না? তোকেও বুঝতে হবে। হ্যাঁ, প্রিয়তার এই কান্না, মন খারাপ দেখে যে ইয়াশের একদমই তাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। প্রিয়তাকে টেনে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে পারলে হয়তো শান্তি লাগত ইয়াশের। সে তো নিজেই নিজেকে কথা দিয়েছে প্রিয়তার চোখে আর পানি আসতে দেবে না, তবুও এটাই হলো। তাকে যদি টেনে একটু বুকে নেওয়া যায়, বুকের এই ঝড়ডিগ্রি থামাতে একটু শান্তি পেতে, তাহলে সে কি ইয়াশের মনের অবস্থাটা বুঝে যাবে? না, তাহলে থাক, তাকে এখনই সবকিছু জানানো যাবে না, তাহলে যে তার মাথা বিগড়ে যাবে। ইয়াশ তবুও প্রিয়তার কাছে চলে গিয়ে প্রিয়তার ডান হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে নেয়। এই পিচ্ছি, কান্না করে না। তবুও থামছে না। আমি কিন্তু এখনই বের হয়ে যাব। থামছে না তো কান্না, আমি কি করব? কান্না করতে করতে একটু চেষ্টা কর। আর শোন, আমি সুন্দর কোনো জায়গায় শুটিংয়ে গেলে তোকে সেটা পাঠিয়ে দেব বা ভিডিও কলে দেখাবো, হয়েছে? কিন্তু আপনার সাথে ঘুরতে যাওয়ার মজাটা তো হবে না। আচ্ছা, তুই তো শহরে আসছিস সামনে মাসেই, তাই না? ওখানে আসলে তোকে নিয়ে অনেক জায়গায় ঘুরব, খুশি? আচ্ছা ঠিক আছে। এবার একটু হাসি হবে প্লিজ। হাসি হবে না। হবে হবে। হবে না তো? হবে বললাম তো, একটু একটু আর একটু, এই তো হয়ে গিয়েছে, এতেই চলবে। হু। আচ্ছা শোন, সাবধানে থাকবি, আমি ফ্রি থাকলে কল দেব বা মেসেজ দেব, এখন থাক। বাহিরে সবাই অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। হুম। বাহিরে যেয়ে আবার আমাদের ভুলে যাস না। বুশরা। তোরা কে ভাই? আরশি। এই দেখেছিস, আরশি এখনই আমাদের চিনতে পারছে না, ওখানে গেলে তো আরও চিনবে না। প্রিয়তা।
হ্যাঁ, আমি তোদের চিনি না। তা তো চিনবেই না তুমি। লুবনা: আপু তুমিও? আচ্ছা, তোমাদের কি এটাই মনে হয় যে আমি আমার সবচেয়ে কাছের মানুষদের ভুলে যাব? এটা কি সম্ভব বলো? আরে মজা করছে সবাই, আমরা জানি আমাদের আরশি আমাদের কখনো ভুলে যাবে না। লুবনা: সবার কাছে থেকে বিদায় নিয়ে তারা সবাই বেরিয়ে যায়। সবার জন্য বাড়ির সবার খারাপ তো লাগছেই, কিন্তু এবার যেন ইয়াসের জন্য প্রিয়তার একটু বেশিই খারাপ লাগছে। কেন যে এই কয়েকটা দিন এত তাড়াতাড়ি কেটে যায়? সে এলে সময় কেন একটু থেমে যেতে পারে না? হয়তো আর 2-1 দিন এভাবে চললে প্রিয়তা সাহস নিয়ে তার মনের কথা বলে দিতে পারত। কিন্তু তা আর হল না। ভালোবাসাকে ভালোবাসার বাঁধনে বাঁধার আগেই তো তার আপন ঠিকানায় ফিরে গেল। রাত 10টা। প্রিয়তা প্রতিদিনের মতো আজকেও বাসার ছাদে দাঁড়িয়ে আছে। আজকে বাড়ি পুরো ফাঁকা। সকালে ইয়াস, আরশি ওরা চলে গিয়েছে, আর বিকেলে হিমেল আর হুমায়ুনও চলে গিয়েছে। বাসায় শুধু আগের মতো বড়রা আছেন, আর তারা 3 বোন। বাড়িটা প্রতিবার সবাই চলে যাওয়ার পর এরকম খা খা করে, অথচ সবাই থাকতে কত হই হুল্লোড়। খোলা আকাশ, অন্ধকার পরিবেশ আর গুমোট আবহাওয়া ছাড়া বাহিরে অনুভব করার মতো আর কিছুই নেই। ছাদে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না দেখে রুমে চলে আসে প্রিয়তা। এসে ফোন হাতে নিয়ে দেখে কোনো কল মেসেজ নেই। অনলাইনে গেলে দেখে ইয়াস অনলাইনেও নেই। ফোন দিতে চেয়েও মনের বিরুদ্ধে গিয়ে ফোনটা বিছানায় রেখে ঘুমানোর চেষ্টা করে। অতঃপর একসময় ঘুমিয়েও যায় প্রিয়তা। রাত 12:45। কাজ সম্পর্কিত সব শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় এসে ফোন নিয়ে শুয়ে পড়ে। গ্রাম থেকে আসার পর কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে প্রিয়তাকে আর কল দেওয়া হয়নি। হয়তো এটাই ঠিক হয়েছে, না হলে সে বুঝে যাবে সবকিছু। সবকিছু বুঝে গেলে আবার কি রেখে কি করবে তার কোনো শেষ সীমানা থাকবে না। ইয়াসের মা খাবার গরম করে ডাক দিল। ইয়াস বাহিরে চলে যায় ফোন রেখে। তোমাকে বলেছি মা, এত রাতে তোমার এসব করতে হবে না, আমি বাহিরে থেকে খেয়ে আসি। খাবারগুলো তোর পছন্দের, তাই গরম করে দিলাম। খেয়ে ঘুমিয়ে পড় গিয়ে, অনেক রাত হয়েছে। আমি খেয়ে নিচ্ছি, তুমি যাও ঘুমাও। খাওয়া শেষ কর তারপর যাই। না, আমি খেয়ে নিচ্ছি, তুমি যাও ঘুমাও, 1টা বেজে গিয়েছে। আজকেই শেষের পর আর রাত জাগবে না আমার জন্য। তার জন্যই বলেছিলাম বিয়েটা করে নে। বিয়ে করে নিলে আমার আর এসব ভাবতে হতো না, প্রিয় সব দেখে রাখত। আবার শুরু করলে? যাও যাও ঘুমাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি। ইয়াস খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায়। রুমে এসেই শুয়ে ফোনটা হাতে নিয়ে দেখে যা ভেবেছিল তাই। প্রিয়তা এই সময়ে অনলাইনে চলে এসেছে। এবার আর কোনো কিছু না ভেবে ইয়াস মেসেজ করে বসল। আজকেও ঘুম ভেঙে গিয়েছে? হ্যাঁ, সাথে সাথে রিপ্লাই আসে, হয়তো ইনবক্সেই ছিল প্রিয়তা। এভাবে আর কতদিন চলবে? কি চলবে? এই যে রাত 1টায় ঘুম ভেঙে যাওয়া? জানি না। মন খারাপ? না। কথা কেমন যেন লাগছে। আমি তো এভাবেই কথা বলি। না, প্রিয়তা এখন ঠিক হয়ে গিয়েছে, এখন আর এভাবে কথা বলে না। কেউ চায় না আমি ঠিক হই। কেউ বলতে কি শুনি? আপনি ছাড়া আর কে? তুই অনেক বেশি বেশি কথা বল, এটা আমার চেয়ে বেশি আর কেউ চায় না। এটা সত্যি হলে বাসায় গিয়ে অবশ্যই কল দিতেন একটা। এখানে এসে সবাইকে বাসায় রেখে সাথে সাথে আমার বের হতে হয়েছিল। 12:30টার দিকে বাসায় এসেছি। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা তাহলে ঘুমান। কেন কথা বলতে ইচ্ছে করছে না? আর কি কথা বলবো? তোর যা ইচ্ছে সব বল। কি হয়েছে আপনার? কেমন যেন লাগছে আপনাকে আমার। কেমন লাগছে?
অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন। সুন্দর করে কথা বলছেন। ভাবির সাথে সব কি ভালো চলছে? হ্যাঁ। ওহ আচ্ছা। হুম। তুই এখানে আসছিস কবে? ভর্তির শেষ সময় তো খুব তাড়াতাড়ি। বাবা বলেছে খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। আচ্ছা। ঠিক করেছিস কি কোথায় থাকবি? আমি তো আগেই বলেছি আমি হোস্টেলে থাকব। ওখানে সমস্যা হবে থাকতে, খাওয়া দাওয়াও ভালো না। আমাদের বাসায় থাকতে কি সমস্যা? আমার অনেক দিনের ইচ্ছে আমি বান্ধবীদের সাথে থাকব। শহরের মেয়েরা ভালো না। তুই ওদের সাথে মিশলে তুই ও ভালো থাকবি না। কে বলেছে আপনাকে? কাউকে বলতে হয় না, আমি এখানে থাকি তাই আমি জানি। আমি ঠিক এখনকার মতোই থাকব। থাকতে পারলেই ভালো, শহুরে হয়ে গেলে ভালো জামাই পাবি না। আগে আপনি বিয়ে করবেন, আরশির বিয়ে হবে তারপর আমার পালা। ততদিনে ভালো ছেলে পেয়ে যাব, এখন খুঁজতে থাকি। ছেলে আপনাকে খুঁজতে হবে না, সে দায়িত্ব বড়রা পালন করবে। আপনি শুধু এখানে এসে ভালো মেয়ে হয়ে পড়ালেখা করবেন। হ্যাঁ, পড়ালেখা করতেই যাব ওখানে। আচ্ছা, এখন ঘুমান, অনেক রাত হয়ে গিয়েছে। আপনি ঘুমাবেন না? হ্যাঁ, আমিও ঘুমোব। আচ্ছা ঠিক আছে। শুভ রাত্রি। হুম। প্রিয়তা অনলাইন থেকে বের হয়ে ফোনের গ্যালারিতে ইয়াশের ছবি বের করে দেখতে থাকে। আমার দুইটা জিনিস পছন্দ, চাঁদ আর মেঘলা আকাশের উপস্থিতিতে বৃষ্টি। আপনার এই দাড়িসহ মুখটা দেখলে মনে হয় আকাশের চাঁদটা যেন মেঘলা আকাশে দিয়ে ঘিরে আছে প্রিয়। পরদিন বিকেলবেলা বুশরা এদিক ওদিক ভালো করে দেখে নেয়। বাহিরে তেমন কাউকে দেখতে পারে না, কারণ লুবনার নানু অসুস্থ হয়ে যাওয়ায় তার বাবা মা ওখানে গিয়েছে। কিছুদিন পর তারাও এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, তার চাচা ইয়ালিদের বদলি হয়েছে তাই। প্রিয়তার বাবা রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত থাকে। বাসায় ফিরতে ফিরতে রাত 11টা। বাসায় এখন শুধু প্রিয়তা, তার মা আছে সাথে বুশরা আর তার মা। বুশরার বাবাও কাজের সূত্রে বাহিরে আছে। বুশরা চুপি চুপি ছাদে যাচ্ছে দেখে প্রিয়তা ও পিছু নেয়। চারপাশে এত পর্যবেক্ষণ করে ছাদে কেন যাওয়া হচ্ছে দেখতেই হচ্ছে। বুশরা ছাদে গিয়ে ফোন বের করলেই কারো কল আসে। প্রিয়তা দূর থেকে দেখেই হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। প্রিয়তা রুমে বসে মায়ের সাথে কথা বলছিল, এমন সময় তার মায়ের ফোন বেজে ওঠে। প্রিয়তাকে ফোন নিয়ে আসতে বললে প্রিয়তা ফোন নিতে গিয়ে দেখে ইয়াশের কল। ইয়াশ কেন এই ফোনে কল দিবে? কে কল দিয়েছে? ইয়াশ ভাই। ওহ আচ্ছা, দে ফোনটা দে। হুম, এই নাও। প্রিয়তা ফোন হাতে ধরিয়ে দিয়ে বসে পড়ে। কি বলবি ইয়াশ ভাই? তার মাকে। হ্যাঁ ইয়াশ বল। ছোট মা প্রিয়তা তো তার রেজাল্ট অনুযায়ী আমাদের বাসা থেকে আধা ঘন্টা দূরের কলেজটাতেই টিকে গিয়েছে। বাহ, আলহামদুলিল্লাহ। আরশির যাওয়া কবে? এই তো আর 4 দিন। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ওরা দুজন যাচ্ছে, মানে আরশি আর ওর এক বান্ধবী। তাহলে তো ভালোই, আরশির আর একা একা লাগবে না ওখানে। হ্যাঁ, আর বাবার বন্ধু তো ওখানে থাকে, কোনো অসুবিধাও হবে না আশা করি। আপনার পড়াশোনার কি খবর শুনি? শুধু এই অভিনয় নিয়ে থাকলে কিন্তু হবে না। শাশুড়িমা আপনার মেয়ের হবু জামাই পড়াশোনাতেও ভালো, আপনার মেয়ের মতো ডাব্বা মারি না। ইয়াশ। সে ও ভালো রেজাল্ট করে এসেছে এ যাবৎ। শুধু নিজের মেয়ের গুণগান গাইলে কিন্তু হবে না। সামনে। কি সামনে? ইয়াশ। সামনে। কি? ওহ আচ্ছা প্রিয়। হ্যাঁ। ওহ আচ্ছা আচ্ছা। হুম, তোর মা বাবা কেমন আছে? সবাই ভালো। বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ, এখানেও সবাই ভালো।
আচ্ছা ঠিক আছে, আমি আবার পরে কথা বলবো কেমন? রাখছি। আচ্ছা, সাবধানে থাকিস। ফোন রেখেই মিসেস রমেলা প্রিয়তার দিকে তাকিয়ে দেখে প্রিয়তা এক পলকে তার দিকেই তাকিয়ে আছে। কি রে, কি হয়েছে? ইয়াশ ভাইয়া কেন কল দিয়েছিল? তোকে না জানিয়েই তো আমরা তোর কাগজপত্র ইয়াশকে পাঠিয়ে দিয়েছিলাম। তাই ইয়াশ এখন কল দিয়ে জানালো তাদের বাসা থেকে একটু দূরের ভার্সিটিতে তুই টিকে গিয়েছিস। কি বলো? হ্যাঁ। আচ্ছা, তোমরা আমাকে না জানিয়ে এত কিছু কবে করলে আর কেন? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর কোনো সারপ্রাইজ বাকি আছে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তোর হয়তো খুব তাড়াতাড়ি যেতে হবে ওখানে। আচ্ছা ঠিক আছে। এখন যা, অনেক রাত হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা বের হয়ে নিজের রুমে চলে যায়। আজকে আর ছাদে যেতে ইচ্ছে করছে না, শরীরটাও ভালো লাগছে না তার। হয়তো কোনো অসুস্থতা খুব তাড়াতাড়ি ঘিরে ধরবে তাকে। রুমের লাইট বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে সে। চোখের পাতায় ও যেন ঘুম খুব তাড়াতাড়ি এসে জমা হয়। চলবে।